আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আশিক তমাল। ২০ মাসের যুদ্ধে গাজায় ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে জয়ানবাদীরা। নতুন করে উপত্যকায় প্রাণ গেছে ৮১ ফিলিস্তিনির। নিহতদের মধ্যে ৫৩ জনই গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা। রাতভর অঞ্চলটিতে এক মুহূর্ত থামেনি হামলা। ভোররাতের আগেই আহতদের সংখ্যা দাঁড়ায় ১৬৯ জনে। এদিকে জেরুজালেম ডে উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ চলাকালীন পশ্চিম তীরে আল-আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলের কট্টর ডানপন্থীরা। এ সময় আশপাশের বেশ কিছু দোকানে লুটপাট চালায় তারা। হামলা হয় জাতিসংঘের কার্যালয়েও। ভাঙচুরে ২,০০০-এর বেশি হামলাকারী অংশ নিলেও আটক করা হয় মাত্র ২ জনকে। তিন বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গাজায় ১.৫ বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তবে যুদ্ধ বিধ্বস্ত এই দুই দেশে নিত্যপণ্যের দামে আকাশ পাতাল তফাৎ। গাজার মানুষকে ইউক্রেনের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। দুই দেশের দ্রব্যমূল্যের বিশাল ফারাকের অন্যতম কারণ হিসেবে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী আচরণকে দুষছেন বিশেষজ্ঞরা। একদিকে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ ইউক্রেন, অন্যদিকে অবরুদ্ধ উপত্যকা গাজা। দুটি ভূখণ্ডেই চলছে যুদ্ধ। দুটি অঞ্চলেই বাসিন্দাদের ওপর অন্যায় আগ্রাসন চালাচ্ছে শক্তিধর কোনো রাষ্ট্র। তবে যুদ্ধের মাঝেও দুটি ভূখণ্ডের বাসিন্দাদের জীবনযাত্রার মানে পার্থক্য আকাশসম। যুদ্ধবিধ্বস্ত এই দুই দেশে কঠোর আগ্রাসনের মাঝেও টিমটিম করে চলে বাণিজ্য ও কেনাবেচা। মজুদ সামান্য, এর মাঝেই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে বোমার আঘাতে প্রাণ হারানোর শঙ্কা মাথায় নিয়েই বাজারে যান সাধারণ মানুষ। দরদাম করে চেষ্টা করেন দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা মেটানোর। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও ফিলিস্তিনের নিত্যপণ্যের দামে আকাশ পাতাল তফাৎ। ইউক্রেনের তুলনায় গাজায় দ্রব্যমূল্য অনেক বেশি। গেল মার্চের শুরুতেও গাজায় ময়দার দাম ছিল প্রতি কেজি $10। মাত্র ৮০ দিনের ব্যবধানে ৫,০০০% দাম বেড়ে বর্তমানে প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে $৫৫০। যেখানে ৩ বছরের বেশি সময় যুদ্ধক্ষেত্রে কাটিয়েও ময়দার দাম $0.51 ধরে রেখেছে ইউক্রেন। সেই সাথে গাজায় চিনির দাম $1.৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে $22। যে ডিমের দাম ছিল $3 সেটি বিক্রি হচ্ছে $43। $6 মাছের দাম 14 গুণ বেড়ে বিক্রি হচ্ছে $84। অথচ এই পণ্যগুলোর দাম $0.80 থেকে $4 মধ্যে ধরে রেখেছে ইউক্রেনীয়রা। দুই অঞ্চলের দামের এত পার্থক্য দেখে প্রশ্ন উঠতেই পারে, কোন জাদু বলে যুদ্ধের মাঝেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে ইউক্রেন? উত্তর মেলে দুই ভূখণ্ডের মানুষের প্রতি পশ্চিমা বিশ্বের দ্বিমুখী আচরণ দেখে। একদিকে যুদ্ধের ৩ বছরে শুধু প্রথম সারির 10টি দেশ থেকেই $279 বিলিয়ন সহায়তা পেয়েছে ইউক্রেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে 114 বিলিয়ন, আরও 137 বিলিয়ন এসেছে ইউরোপের কয়েক দেশ থেকে। সে তুলনায় ত্রাণের প্রসঙ্গে অনেকটাই দুর্ভাগা ফিলিস্তিনিরা। পশ্চিমা বিশ্ব থেকে আসেনি আহামরি কোনো অর্থ বরাদ্দ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে সে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করলেও বাদ সাধে জায়নবাদীরা। যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের ত্রাণের নিয়ন্ত্রণ হাতে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে সীমান্তে জড়ো হওয়া ত্রাণের পাহাড় থাকলেও পৌঁছানো যায়নি ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শনার্থী বা ভিজিট ভিসায় যেসব যাত্রী হজ করতে আসবেন তাদেরকে মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে পরিবহন পরিষেবা প্রদান নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদির কোনো নাগরিক বা সেখানে বসবাসরত কোনো ব্যক্তি যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। সেই সাথে ভিজিট ভিসাদারী যাত্রীরা যদি পরিবহন পরিষেবা প্রদানের জন্য যেসব যানবাহন ব্যবহার করবে সেগুলো জব্দ করবে সরকার। আগামী ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। এছাড়াও ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের তথ্য থাকলে ৯১১ অথবা ৯৯৯ নম্বরে জানানোর আহ্বান জানিয়েছে সৌদি পুলিশ।
হজের আরো খবর জানাতে মক্কা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, এই নিষেধাজ্ঞা কোন কোন এলাকায় জারি করা হয়েছে মক্কা সহ, আর এখন পর্যন্ত কতজন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছে? জি, ধন্যবাদ আপনাকে। তোমার যেটি বলেছেন আসলে কিন্তু এই এই যে বিজ্ঞাপন, যে সৌদি সরকার যে কথাগুলি বলেছে, এই কথাগুলি কিন্তু আরো কিছুদিন আগে থেকেই তারা কিন্তু বারবার আসছে। এই গতকালকে আর কি রাত্রে যেটা অফিসিয়ালি তারা জানিয়েছে, যদি কেউ ভিজিট ভিসা সৌদি আরবের যেখানেই থাকুক, জেদ্দা, মক্কা, মদিনা, রিয়াদ এবং তায়েফ, হাইল, এই অঞ্চলটাতে, যেটা মক্কার এরিয়াতে যে রিজনাল ইয়েতে আছে, তাই সেখানে বলা হয়েছে কেউ যদি এখানে ভিজিট ভিসার লোক যদি মক্কাতে প্রবেশ করায় কোনো সৌদি নাগরিক, 1 লক্ষ রিয়াল কিন্তু জরিমানা দিতে হবে। পাশাপাশি তাদের কিন্তু জেল কিন্তু খাটতে হবে। এতে যদি সৌদি নাগরিক হোক আর যদি বিদেশি ফরিনার ফরিনার হোক, তাদেরকে কিন্তু এই এই আইন মেনে চলতেই হবে। পাশাপাশি আসলে কিন্তু নজিরবিহীন একটি নিরাপত্তা মক্কা এবং এই জেদ্দা থেকে শুরু করে মক্কা, তায়েফ, এই অবস্থাতে এবং মদিনাতে নিরাপত্তা এমন ভাবে শুরু করেছে। আমরা কিন্তু আসলে বিগত বছরগুলিতে দেখেছি 3টি স্তরে কিন্তু সৌদি সরকার কিন্তু নিরাপত্তা দিয়ে থাকে। এই বছর কিন্তু তারা 5টি স্তরে তারা নিরাপত্তা দিচ্ছে। এর কারণ হিসাবে আমরা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কথা বলতে চেষ্টা করেছি। আপনি জানেন যে বহির্বিশ্বে কিন্তু যুদ্ধের একটি ইয়ে ছিল, এই জন্য তারা কিন্তু নিরাপত্তাটা কিন্তু খুব জোরদার করেছে। আরেকটি দিক হলো যে যেই পর্যন্ত যে হাজিরা বাংলাদেশ থেকে যারা আসছে, তাদেরকেও কিন্তু সৌদি কর্তৃপক্ষ, এবং শুধু বাংলাদেশ না, যে কোনো দেশ থেকে যত হাজি আসে তাদেরকে কিন্তু কঠিন ভাবে তাদের কিন্তু নিরাপত্তার মধ্যে সৌদি সরকার রেখেছে। এই পর্যন্ত দেখেন মক্কা, মক্কা থেকে যারা হাজি, মুজদালিফা, আরাফা, মিনা যারা যাবেন, প্রত্যেকটা হাজি কিন্তু এই জায়গাগুলি যেতেই হবে, যেটা বাধ্যতামূলক খরচ। সেখানে কিন্তু প্রায় 50,000 যারা স্বাস্থ্যকর্মী, অ্যাডমিনিস্ট্রেশন লেভেল, টেকনিক্যাল, তারা কিন্তু দিয়েছে। এছাড়াও 900 অ্যাম্বুলেন্স দিয়েছে, 71টি মেডিকেল স্পোর্ট তারা দিয়েছে। এইটা কিন্তু আসলে নজিরবিহীন। আগে কিন্তু এতগুলি দেয় নাই, কিন্তু এই বছরই কিন্তু তারা এটা কিন্তু খুব জোরালো ভাবে দিয়েছে। আর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় 66,000 হাজি বাংলাদেশ চলে এসেছে। এর মধ্যে 11 জন মৃত্যুবরণ করেছে, যে মক্কা এবং মদিনা। একজন মহিলা রয়েছেন, আর বাকি 16 জন আহ মক্কায় যে হসপিটাল, সৌদি সরকারি হসপিটালে ভর্তি আছেন। 6 জন কিন্তু মদিনাতে আছেন। এই এই অবস্থাতে কিন্তু আসলে কিন্তু এটা উদ্বেগজনক। এবং মক্কা, বাংলাদেশ থেকে যে ডাক্তার টিম সৌদি আরবে এসেছে যারা দিচ্ছে, এতে কিন্তু প্রায় এই 66,000-এর মধ্যে প্রায় 18% হাজিদেরকে কিন্তু তারা সেবা দিয়েছে। এর মধ্যে কিন্তু ডাক্তাররা বলেছে, যেহেতু তীব্র গরম, এই গরমের কারণে তারা বলেছে যে যে ছাতা ইউজ করতে, ঠান্ডা পানি যেন বাংলাদেশি কোন হাজিরা যেন না খায়, এই এই দিকগুলি নজর করেছে। সর্বশেষ যে জিনিসটা আজকে যেন সৈয়দ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছে আশিক তমাল। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের হুমকির মুখেই বাণিজ্য নির্ভর অর্থনীতিকে সুরক্ষিত রাখতে আসিয়ান সম্মেলনে একত্রিত হয়েছে সদস্য দেশগুলো। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত সামিটের দ্বিতীয় দিনে বৈঠক করেন দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। সম্মেলন শুরুর আগে আলাদা বৈঠকে বসেন আসিয়ান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির সদস্যরা। এদিকে সোমবার উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন সভাপতি দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এতে আসিয়ান ও জিসিসির সম্পর্ক আরও দৃঢ় করার তাগিদ দেন তিনি। পাশাপাশি দুটি জোটের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক সহনশীলতা গড়ে তোলা ও টেকসই সমৃদ্ধি অর্জনে জোর দেন তিনি। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় চাপ বেড়েছে। আসিয়ান সামিট নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, সম্মেলনে এখন পর্যন্ত কি কি ধরনের অঙ্গীকার এসেছে সদস্য দেশগুলো থেকে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেএলসিসি কনভেনশন সেন্টারে, যেখানে আসলে এই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে সব বিশ্ব নেতারা একসাথে হয়েছেন এবং এইখানে তারা বিভিন্ন অঙ্গীকার করেছেন। বিশেষ করে যদি আমি বলে রাখি যে 1967 সালে ব্যাংককে যে
ব্যাংককে যে আসিয়ানের যে প্রথম যে চুক্তিটি স্বাক্ষরিত হয়, তারই ধারাবাহিকতায় 2015 সালে কুয়ালালামপুরে যে আসিয়ানের যে একটি ঘোষণা পত্র এবং স্মারক স্বাক্ষরিত হয়, সেই ধারাবাহিকতায় আজকে 26 এবং 27 তারিখে মালয়েশিয়ায় যেই বিশ্ব নেতাদের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তেমনি ভাবে 9টি মূলনীতি নিয়ে আবারও একটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। সেই মূলনীতিতে আসলে বস্তুত যে বিষয়গুলো ছিল তার মধ্যে আঞ্চলিক যে স্থিতিশীলতা রক্ষা করা এবং আসিয়ান কেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম ভিত্তিক কাঠামো প্রতিষ্ঠা করা, বহিঃ সহযোগীদের সঙ্গে কার্যকর এবং বাস্তবধর্মী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক একীভবন এবং একটি আসিয়ানের নিজস্ব একটি অর্থনৈতিক অবকাঠামো তৈরি করা, শিক্ষা সংস্কৃতি, মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি করা এবং আসিয়ান কান্ট্রিগুলোর মানুষের মধ্যে ভিসা জটিলতাটাকে এটাকে একটু সহজ করা। তারপরে এই যে পূর্ববর্তী যে পরিকল্পনাটা তাদের ছিল, সেই পরিকল্পনার আলোকে 2045 সালের তারা একটা অঙ্গীকার গ্রহণ করেছে। 2045 সালে নতুন করে আসিয়ানের দেশগুলোর মধ্যে একটি অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করা। এবং সম্মেলন শেষে মালয়েশিয়ায় যে চেয়ারপারসন যিনি ছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি আসলে যে কথাটি বলেন যে আসলে এখানে যে আসিয়ানের যে 10টি দেশের বিশ্ব নেতারা এখানে এসেছেন, তাদের আসলে মূল দুইটি বিষয়কে তারা প্রাধান্য দিয়েছেন। একটি হলো যে জিসিসি, সাউথ চায়না সি এবং যে আরব সাগর রয়েছে, এই আরব সাগরের মধ্যে আসলে যে উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্ব অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষ করে যে আমেরিকার দেওয়া যে শুল্ক নীতি রয়েছে, এই শুল্ক নীতিটাকে কিভাবে ওভারকাম করে আসিয়ান দেশগুলো তাদের নিজস্ব একটি অর্থনৈতিক শক্তিশালী অবকাঠামো তৈরি করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনা হয়েছে। বিশেষ করে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং এই অঞ্চলে সকল প্রকার পরাশক্তিকে মোকাবেলা করে একটি নতুন অর্থনৈতিক অবকাঠামো তৈরি করা এবং এই অঞ্চলের মানুষগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি, সেটি হলো যে আসলে আপনি জানেন যে দীর্ঘদিন থেকে মিয়ানমারে যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যে মিয়ানমার কিন্তু আসিয়ানের অন্তর্ভুক্ত একটি দেশ, কিন্তু এই তাদের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আসিয়ানের পক্ষ থেকে কিন্তু মিয়ানমারের যে জান্তা সরকারের প্রধান রয়েছে তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয় না। তার একজন মাত্র সেক্রেটারি এখানে, ফরেন সেক্রেটারি এখানে এসেছেন। এটি দিয়ে একটি বিষয় তাদেরকে বলা হয়েছে যে আসলে যদি যত দ্রুত সম্ভব মিয়ানমারের যে অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে ওভারকাম না করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসিয়ান সামিটের বিষয়ে জানাচ্ছিলেন ওয়াহিদ সোহান। জানাবো অন্যান্য খবর। অভিবাসন সংক্রান্ত নিয়মকানুন কঠোর করার মধ্যেই আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করার বিষয়ে সতর্ক করা হয়েছে। বলা হয়, যদি কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তবে তাদের ভিসা বাতিল হতে পারে। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র জুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিল করার সিদ্ধান্ত থেকে ট্রাম্প প্রশাসনকে আদালত সাময়িকভাবে আটকে দেওয়ার 4 দিন পরই সামনে এলো এমন বিজ্ঞপ্তি।